হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের ক্লাস 8-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য কোন কোন চ্যাপ্টার গুলো করতে হবে এবং কোন কোন চ্যাপ্টারের কোন কোন অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং কোন কোন অঙ্কগুলো বলছি একটু বই থেকে দাগ দিয়ে নেবে। আমি শেষ থেকে শুরু করব। সবার প্রথমে তোমরা চ্যাপ্টার 23 খোলো। প্রদত্ত সরলরেখাকে সমান 3টি 5টি ভাগে বিভক্ত করা। এই যে চ্যাপ্টারটা আছে এখান থেকে কিন্তু তোমাদের একটা আঁকা পড়বে। তোমরা শুধু 3টি আর 5টি এই দুটো করে রাখলে হবে না, তোমাদের কিন্তু সঙ্গে 7টা ভাগেও বিভক্ত করে রাখতে হবে। কারণ অনেক স্কুলে কিন্তু 3টে 5টার জায়গায় 7টাও দিয়ে দেয়। তোমার বেসিক আইডিয়াটা ক্লিয়ার রাখতে হবে। 3টে ভাগ করলে যখন দুটো বৃত্তচাপ আঁকতে হয়, 5টা ভাগ করলে যেমন 4টে বৃত্তচাপ আঁকতে হয়, একই রকম ভাবে 7টা ভাগ করতে হলে 6টা বৃত্তচাপ আঁকতে হবে। শুধু এই কনসেপ্টটা থাকলেই এই আঁকাটা তোমরা সহজেই করতে পারবে। এবার হলো চ্যাপ্টার 22 সমান্তরাল সরলরেখা অঙ্কন। এখানে কিরকম অঙ্ক থাকবে? তোমাকে একটা সরলরেখা আঁকতে বলবে, সরলরেখা এঁকে সরলরেখার বাইরে একটা বিন্দু নাম দিয়ে দেবে। তোমাদের এখানে যেমন দেওয়া আছে সি বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে বলবে। সেটা তুমি যে কোনো পদ্ধতিতেই করতে পারো। তোমার এখানে একান্তর কোণ এঁকে সমান্তরাল সরলরেখা অঙ্কন করা আছে, অনুরূপ কোণ এঁকে আছে, মানে তোমার যেটা ইচ্ছা তুমি করতে পারো। পার্টিকুলার যদি পদ্ধতি উল্লেখ করা না থাকে, তোমার যেটা ইচ্ছা হবে তুমি করতে পারো। আমি বলবো তোমাদের এই 22 আর 23 এই দুটো চ্যাপ্টার খুব ভালো করে করতে, কারণ এখান থেকে তুমি একটা সম্পাদ্য অর্থাৎ আঁকা পাবেই পাবে। এই দুটো করলেই হবে। যারা আরো করতে চাইছো তারা 21টাও করতে পারো, কিন্তু আমি বলবো 22 আর 23টার উপরে জোর দিতে, কারণ এখান থেকে তোমরা একটা কমন পেয়ে যাবে। এবার হলো অধ্যায় 20 জ্যামিতিক প্রমাণ। জ্যামিতিক প্রমাণে কোন কোন উপপাদ্যগুলো তোমাদের ভালো করে করতে হবে আমি দাগ দিয়ে দিচ্ছি, তোমরা ওইগুলো পড়লেই হবে। উপপাদ্য 11 খুব ভালো করে করবে। আমি একটি যে কোনো ত্রিভুজ আঁকি ও যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রয়োগটা সেটা হচ্ছে প্রয়োগ 2। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, প্রমাণ করি যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। এটা বেশি ইম্পর্টেন্ট। তারপরেও তোমরা কিন্তু এই প্রয়োগটা করে রাখবে। প্রয়োগ 1 প্রমাণ করি যে একটি চতুর্ভুজের যে কোনো 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এবার তোমরা হলো পেজ নাম্বার 200 উপপাদ্য 12। এই উপপাদ্যটাও কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম স্কুলেই এই উপপাদ্যটা আসার সম্ভাবনা খুব বেশি। আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। এটা করবে। তার সঙ্গে তোমরা করছো এখানের যে প্রয়োগগুলো আছে, এখানে প্রত্যেকটা প্রয়োগই খুব ইম্পর্টেন্ট। এখান থেকেই প্রয়োগগুলো কিন্তু এক্সামে প্রায়ই তোমরা দেখতে পাবে। তার মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু বলে দিচ্ছি, তোমরা দাগ দিয়ে নেবে। এই যে এই টাইপের প্রয়োগগুলো, একটি বহুভুজ এঁকেছি যার বাহু সংখ্যা 12টি, এই বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি হিসাব করি, এটা করবে। তারপর প্রয়োগ 7 একটি বহুভুজের বাহু সংখ্যা 18, এই বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ এবং প্রতিটি বহিঃকোণের পরিমাপ কত হিসাব করি। এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, বারবার বলছি, খুব ভালো করে খেয়াল রাখো। প্রয়োগ 8, প্রয়োগ 9 আর প্রয়োগ 10। প্রয়োগ 10টা তোমরা প্রায় শর্ট কোশ্চেনে দেখতে পাবে 2 নম্বরের কোশ্চেনে, তাই এটাকে স্টার মেরে রাখবে। আর প্রয়োগ 10-এর মতোই একটা এখানে এক্সারসাইজে অঙ্ক দেওয়া আছে, আমি বলে দিচ্ছি, সেটাও তোমরা একটু দাগ দিয়ে রাখবে। সেটা হচ্ছে 11 নম্বর অঙ্কটা, পেজ নাম্বার 204, 11 নম্বর অঙ্কটা। এবার হলো পেজ নাম্বার 206 এ উপপাদ্য 13। এটাও কিন্তু তোমাদের ভালো করে করতে হবে, কারণ এই উপপাদ্যটাও কিন্তু প্রায়ই দেখতে পাবে তোমরা কোশ্চেন ব্যাংকে। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে একটি সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। এটা ভালো করে তোমরা করছো, ব্যাস। এই চ্যাপ্টারে আর কিছু করতে হবে না। এবার তোমরা খোলো কোষে দেখি 19, পেজ নাম্বার 190। মোট 14টা লেখা অঙ্ক আছে,
আমি 4টে অঙ্ক বলে দেবো, 4টে অঙ্কর মধ্যেই তোমরা একটা কমন পেয়ে যাবে। সবার প্রথমে তোমাদের করতে হবে খুব ভালো করে 2 এর অঙ্কটা, 2 এর অঙ্কটা করবে ভালো করে। তারপরে তোমরা করবে 6-এর অঙ্কটা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা করছো। এরপরে করবে 11-র অঙ্কটা, আর করবে 12-র অঙ্কটা। ব্যাস, এই 4টে অঙ্ক করলেই এর মধ্যেই কমন পেয়ে যাবে। এবার সমাধানও তোমাদের থাকবে। আমি যে সমাধানগুলো বলবো এই সমাধানগুলো খুব ভালো করে করবে, আর সমাধান বাইরে থেকে এলেও আশা করছি তোমরা করতে পারবে যদি এই সমাধানগুলো করে যাও। 8 করবে, 11 করবে, 12 করবে, পরের পৃষ্ঠা উল্টাও, পরের পৃষ্ঠায় তোমরা করবে 14। আমার দেওয়া সমাধানগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে যে কোনো সমাধান এলেই কিন্তু তোমরা করতে পারবে। এরপর হলো তোমরা চ্যাপ্টার 18 গ্রাফ। গ্রাফ থেকে কিন্তু শর্ট কোশ্চেন তোমাদের থাকবেই থাকবে। কিরকম শর্ট কোশ্চেন একটু বলে দেই। ধরো একটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিল 3,5, ওখান থেকে তোমাকে জিজ্ঞেস করতেই পারে এর ভুজ কত। ভুজ কোনটাকে বলে? এক্স এর স্থানাঙ্কটাকে ভুজ বলে। আর যদি কোটি কত বলে তখন হবে 5। মানে এই কনসেপ্ট গুলো তোমাদের ক্লিয়ার রাখতে হবে, কোনটাকে ভুজ বলে আর কোনটাকে কোটি বলে। আর এক্স অক্ষ থেকে দূরত্ব কত, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, তোমরা যখন ক্লাসে করেছো বা স্যার করিয়েছেন তখন আশা করছি তোমাদের কনসেপ্ট দিয়ে দিয়েছে। যদি তারপরেও কারো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আলাদা করে দরকার হলে ভিডিও নিয়ে আসবো, তোমরা সুন্দর বুঝতে পারবে। এবার তোমরা দেখবে পেজ নাম্বার 182, অধ্যায় 18, গ্রাফ একটা আসবেই। আমি যেগুলো বলছি যদি এইগুলো করে যাও এখান থেকেই পেরে যাবে, কোনো অসুবিধা নেই। গ্রাফ যথেষ্ট সোজা জিনিস। তোমরা করবে 6-এর দাগেরটা আর 9-এর দাগেরটা, এই দুটো অঙ্ক ভালো করে করবে। এই দুটো অঙ্ক করলেই এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে কটা ঘর সমান কত নেওয়া উচিত এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে কটা ঘর সমান কত নেওয়া উচিত, সেই কনসেপ্ট গুলো তোমাদের মধ্যে তৈরি হয়ে যাবে। তাহলে যে কোনো অঙ্কই কিন্তু করতে পারবে। তাই দুটো অঙ্কই বললাম, দুটো অঙ্ক একটু বুঝে বুঝে করবে, কনসেপচুয়ালি করবে, তাহলে সুন্দর করতে পারবে। তাহলে কি কি করছো? 6-এরটা 9-টা, এই দুটো করলেই কিন্তু তোমাদের গ্রাফের আর কোনো সমস্যা থাকার কথা নয়, আর হবেও না। এরপরে হলো কোষে দেখি 17.2, এই চ্যাপ্টারটা থেকে তোমাদের দুখানা অঙ্ক আসবে। প্রথমে যে অঙ্কগুলো আছে অর্থাৎ 4 পর্যন্ত, এখান থেকে সাধারণত একটা অঙ্ক আসে, আর তারপরে শেষ থেকে আর একটা অঙ্ক আসে। প্রথমে 1 থেকে 4 পর্যন্ত যে দুটো অঙ্ক বলবো সেই দুটো অঙ্কর মধ্যে তোমাদের একটা অঙ্ক আসবেই আসবে। তোমরা খুব ভালো করে করবে 3-এর অঙ্কটা, তারপরে এখানে 4-এর অঙ্কটা। 3 আর 4-এর মধ্যে জেনারেলি একটা তোমরা দেখতে পাবে পরীক্ষায়। তারপরে শেষের দিক থেকে তোমাদের এখানেও দুটো অঙ্ক বলে দেবো, দুটো অঙ্কর মধ্যে তোমরা একটা কমন পাবে। 6-এর অঙ্কটা করবে আর করবে 8-এর অঙ্কটা। 6 আর 8-এর মধ্যে তোমাদের একটা কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি, আর এখানে 3 আর 4-এর মধ্যে একটা কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি। যারা একটু বেশি করতে চাইছো, যে মনে হচ্ছে রিস্ক হয়ে যাচ্ছে, তাহলে তারা কি কি করবে? তারা সঙ্গে করে রাখবে 2-এরটা, 9-এরটা আর 5-এরটা। তারা এইগুলোই করে রাখবে, আর কিছু করার দরকার নেই। 10-এরটা কোনোদিনই আসবে না, এটা তোমরা ধরে রাখতে পারো। আর 11-টায় তো কিছু নেই। 5-এরটা যথেষ্ট বড় আছে, যদি দেয় তোমাদের ভাগ ভাগ করে দেবে। মানে 3টে অ্যান্সার চেয়েছে, 3টে অ্যান্সার দেবে না, যে কোনো একটা তুলে দিতে পারে। তবে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বললাম, যারা কম করতে চাইছো তারা ওইগুলো করলেই হবে। এবার হলো তোমরা চ্যাপ্টার 16, ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। এখান থেকে আমি তোমাদের দুটো খুব ইম্পর্টেন্ট উপপাদ্য বলে দিচ্ছি, এখান থেকে একটা আসার সম্ভাবনা খুব বেশি। কোনটা কোনটা দেখে নাও। গণিতের যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করার চেষ্টা করি যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। এই উপপাদ্যটা অর্থাৎ উপপাদ্য 7। আর একটা উপপাদ্য, উপপাদ্য 8, একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এই দুটো উপপাদ্য তোমরা খুব ভালো করে করবে, এখান থেকে একটা আসতে পারে। এবার প্রয়োগ কি কি করবে? প্রয়োগ কিন্তু তোমাদের করতে হবে, কারণ প্রয়োগগুলো অনেক সময় এমন বাইরে থেকে দিয়ে দেবে তোমরা বুঝতেই পারবে না। প্রয়োগ তোমরা এখানে 2-এরটা করবে, 1-এরটাও করে রাখবে,
তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে প্রয়োগগুলো করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর অনুশীলনী কিন্তু তোমরা করবে, অবশ্যই করবে। অনুশীলনী থেকে তোমরা শর্ট কোশ্চেন পাবে, তাই অনুশীলনী কিন্তু বাদ দেবে না। বিশেষ করে যেগুলো ফিগার দিয়ে দেখতে পাচ্ছ, এই যে এখানে যেমন এক্স এর মান, এখানে এক্স এর মান, মানে এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে কিন্তু প্র্যাকটিস করে রাখবে। এবার খোলো তোমরা পেজ নাম্বার 142, কোষে দেখি 15, বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ। এখান থেকেও তোমাদের অঙ্ক আসবে। আমি বেশি নয়, এখান থেকে 3টে অঙ্ক বলে দেবো। 3টে অঙ্কর মধ্যেই কিন্তু তোমরা কমন পাবে। কোনটা কোনটা বলছি একটু দাগ দিয়ে নাও। 6-এর অঙ্কটা স্টার মেরে রাখবে, এখন ডবল স্টার মেরে রাখবে। এখানে 10-এর অঙ্কটা, এটাও ডবল স্টার মেরে রাখবে। আর হচ্ছে 7-এর অঙ্কটা। এই 3টে অঙ্ক করলেই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর যাদের প্রশ্ন কঠিন হয়, অনেকেরই প্রশ্ন যথেষ্ট কঠিন হয়, তারা কিন্তু এক্সাম্পলের এই অঙ্কটা একদম বাদ দেবে না। যাদের প্রশ্ন কঠিন হবে তারা কিন্তু এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, ভালো করে। কারণ এই অঙ্কটা যদি প্র্যাকটিস না করা থাকে তোমরা কিন্তু করতে পারবে না। এবার হলো লসাগু গসাগু, পেজ নাম্বার 136। এখানে শুধু 5-এর দাগের অঙ্কগুলো করবে। 5-এর দাগের অঙ্কগুলো লসাগু গসাগু নির্ণয় করো। তার মধ্যেও মোস্ট ইম্পর্টেন্ট যেটা, 5-এর দাগের 4টায় ডবল স্টার মেরে রাখবে, ডবল স্টার। তোমরা সবগুলোই করছো, যারা ভাবছো আমি বেশি করব না, একটা দুটো করেই চলে যাব, তারা কিন্তু এই অঙ্কটা একদম বাদ দেবে না। এই অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর লসাগু গসাগুর ক্ষেত্রে তোমাদের উৎপাদকটা ভালো করে জানতে হবে। উৎপাদকটা যদি তোমরা ভালো করে করতে পারো, ফ্যাক্টরে ভেঙে দিতে পারো, তাহলে লসাগু গসাগু বের করার কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপর আমি যেটা ইম্পর্টেন্ট বলে দিলাম তাও তোমরা করতে পারো। একটু আরেকটু বলে দিচ্ছি, যারা একটু বেশি করতে চাও তাদের জন্য কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট একটু দাগ দিয়ে নাও। এখানে 3-এর দাগের 9-এরটা করবে, 12-টা করবে, 4-এর দাগের 8-এরটা করবে, আর এখানে 11-টা করবে। ব্যাস এইগুলো করলেই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, যে কোনো অঙ্ক আসলেই করতে পারবে করতে। এবার উৎপাদক 13.2, পেজ নাম্বার 131। এই চ্যাপ্টারটায় এই অঙ্কটার মতো ইম্পর্টেন্ট অঙ্ক আর নেই। এই একটা অঙ্ক আর এই একটা অঙ্ক, এই দুটো অঙ্ক প্রায়ই আসে, একদম ঘুরিয়ে ফিরিয়ে এই দুটো অঙ্কই দেখতে পাবে তোমাদের, প্রায়ই এক্সামে এসছে। তাই এই দুটো অঙ্ক কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, ট্রিপল স্টার মেরে রাখবে। এই দুটোর মধ্যেই তোমাদের একটা আসার সম্ভাবনা খুব বেশি। তারপরেও যারা বেশি করতে চাইছো তাদের জন্য আমি বলে দিচ্ছি যে এই অঙ্কগুলো তোমরা করে নেবে, তাহলে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখানে 14টা করবে, 13টা করবে, 9-এরটা করবে, 3-এর দাগের 2-এরটা করবে, আর 3-এর দাগের 5-এরটা করবে। ব্যাস এইগুলো করলেই হবে। আর 13.1 থেকে একটা থাকবে, আর 13.2 থেকে একটা থাকবে। আমি 2 থেকে মেনলি বলে দিচ্ছি, আর 13.1 থেকে কিছু অঙ্ক বলে দিচ্ছি, তোমরা দাগ দিয়ে নাও যে কোন কোন অঙ্কগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে যেটা তোমাদের ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কগুলো 10, 12, 11, 13 অঙ্কটা আমি ওখানে দাগ দিয়েছি, আর এখানে বলছি না তাই। এই টাইপের অঙ্কগুলো, বাকিগুলো মিডিল টার্ম তোমরা কিন্তু পেরে যাবে, কিন্তু এই টাইপের অঙ্কগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। এরপর চলে আসো কোষে দেখি 2, অর্থাৎ পাইচিত্র। পাইচিত্র থেকে কিন্তু তোমার একটা অঙ্ক থাকবে। তোমরা জানো পাইচিত্র অঙ্কগুলো কিভাবে করতে হয়। আমি যে অঙ্কটা বলছি এই অঙ্কটা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। তবে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের হচ্ছে 5-এর দাগের অঙ্কটা, যেটা করে দেওয়া আছে। এই অঙ্কটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে তোমরা যে কোনো অঙ্ক করতে পারছো। কিন্তু এটা আসার সম্ভাবনা তোমাদের খুব বেশি, এটাই ট্রিপল স্টার দিয়ে রাখবে। তাই বললাম এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। যারা চাইছো আমি আরেকটু বেশি করে করব, কম হয়ে যাচ্ছে, নাও আসতে পারে, তারা এই অঙ্কগুলো করে রাখবে। কোনটা কোনটা? 8-এরটা করবে আর 6-এরটা করবে। ব্যাস এইগুলো করলেই হবে। আর এই 3টে অঙ্ক যারা করে যাবে তাদের কিন্তু কনসেপ্টেরও কোনো রকম সমস্যা থাকার কথা নয়। যে কোনো অঙ্ক পাইচিত্র থেকেও দিতে পারে, কারণ কোশ্চেন ব্যাংকে বহু অঙ্ক আছে, সেখান থেকে অনেক সময় তুলে দিতে পারে। তোমরা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা ভালো করে দেখে থাকো, তাহলে আশা করছি 70-এ 70 কেউ আটকাতে পারবে না। অনেক স্কুলে হয়তো কোনো চ্যাপ্টার বাড়তি দিয়েছে, সেই চ্যাপ্টারগুলো থেকে কোন অঙ্কগুলো করবে যদি তোমরা ঠিক বুঝতে না পারো, যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো ঠিক বোঝা যাচ্ছে না, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি বলে দেবো যে এই অঙ্কগুলো করলেই হবে।
আমার ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।